তাহলে লাস্ট ক্লাসে আমরা মোটামুটি অযৌন প্রজনন আগ পর্যন্ত পড়ছিলাম, এখন হচ্ছে যৌন প্রজননের এই পার্ট থেকে শুরু। এটার মধ্যে মোটামুটি পেনিসিলিয়াম থেকে কনিডিয়া বা কনিডিওস্পোর এতটুকু পড়বা, মিউকোরেস্পোরাঞ্জিয়া বা গনিডিয়া এতটুকু পড়বা, তাহলেই হবে। তারপর সামনের দিকে আসি। সামনের দিকে এগুলা না পড়াই বেটার, এগুলা লাগবে না। দেহে অঙ্গজ প্রজননের মাধ্যমে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অঙ্গজ প্রজননের মাধ্যমে কি কি বংশ বিস্তার হয় বা কিভাবে বংশ বিস্তার হয়, এই পার্টটুকু আমাদের শিখতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবকিছু শোনা যাচ্ছে, দেখো মেডিকেলে তো। তারপরে পরের পার্টে চলে আসি, যে মূল দ্বারা কি কি বংশ বিস্তার হয়। মূল দ্বারা মিষ্টি আলু, ডালিয়া, শতমূলি, কাকরোল, পটল। এটা তো মনে থাকে না, যার কারণে এটা মনে রাখার একটা টেকনিক বলি। ধরে নাও একটা আহ শতডালি একটা পাখির নাম। শতডালি, মিষ্টি মটর, মিষ্টি পেট কাটা মূর্ধন্য ষ দিয়ে মিষ্টি মটর ও কাকরোল খায়। এটাতে মনে রাখবো কি কি। শতডালিতে শতমূলি, শতডালি একটা ইয়ের নাম, মানে পাখির নাম। ও ও মিষ্টি মটর খায় আর কাকরোল খায়, এটা হচ্ছে ট্রিক্স। কিভাবে মনে রাখবা, শততে শততে হচ্ছে শতমূলি, ডালিতে ডালিয়া, মিষ্টিতে হচ্ছে মিষ্টি আলু, তারপরে মটরতে মটর, মটর আছে না, মটর না থাকলে মটর লাগাই দিও, কাকরোলতে হচ্ছে কাকরোল। মটর না বাদ দোষ, তাহলে পটল হবে এখানে, সরি পটল, পটল পটল ও কাকরোল খায়। তাহলে এটা দিয়ে তুমি মনে রাখবা মূল দ্বারা কি কি বংশ বিস্তার করে, অঙ্গজ প্রজননের মধ্যে মূল দ্বারা কি কি বংশ বিস্তার করে, দ্যাটস ইট। তারপর কাণ্ড দ্বারা কি কি বংশ বিস্তার করে। কাণ্ডর মধ্যে অনেকগুলাই দেখো, আদা, পেঁয়াজ, ওটি, এগুলা পারবা তুমি, এগুলা পড়ার দরকার নেই। তুমি পড়বো যে এটা, যে সাকারের মাধ্যমে মানে বিশেষ কাণ্ডের মাধ্যমে কারা কারা বংশ বিস্তার করে বা কারা কারা অঙ্গজ প্রজনন ঘটায়, এটাই সাকারের মাধ্যমে কারা কারা করবে। যেমন যেমন তোমার হচ্ছে কলা, কারা কারা বংশ বিস্তার করে, কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ। একটু কষ্ট করে মুখস্থ রাখবা। দেখো জাস্ট এইভাবে সিম্পলি, কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ, এটা সাগারের এক্সাম্পল। 2-3 বার রিডিং দিবা, 2-3 বার পড়লেই তোমার হয়ে যাবে, পড়া হয়ে যাবে। তারপরে সামনে আসি, নিচের দিকে। পাতার মাধ্যমে কোনটা, পাতার মাধ্যমে পাথরকুচি। বুলবিল বা কক্ষমুক্কেলের মাধ্যমে কোনটা, বুলবিল হচ্ছে চুপড়ি আলু। অর্ধবায়বীয় কাণ্ড, আমরুল শাকের স্টোলন। শুধু এভাবে জাস্ট এক্সাম্পলটা পড়ে রাখবা এখান থেকে। মুকুল উদ্গমনের মাধ্যমে ইস্ট, পর্ণকাণ্ডের মাধ্যমে ফণিমনসা। জাস্ট এক্সাম্পলটা পড়ে রাখবো, দ্যাটস ইট। আর এক্সট্রা কিছু পড়বা না। তারপর নিচের দিকে আসবো, অঙ্গজ প্রজননের মাধ্যমে মানে মূল কথা হচ্ছে কলম করার মাধ্যমে কিভাবে বংশ বিস্তার করা হয়, ওইটা একটু শিখতে হবে। কলম করার মাধ্যমে আমরা তো এটা বিস্তারিত পড়বো না এখন, এইচএস এর মতো বিস্তারিত পড়া দরকার নেই, জাস্ট মাথায় রাখবো যে দাবা কলমের এক্সাম্পল কি, লেবু আর জুই। তারপরে জোর কলমের এক্সাম্পল কি, জোর কলমের ইংলিশ নাম হচ্ছে গ্রাফটিং। আর গ্রাফটিং এর মধ্যে এক্সাম্পল গুলো একটু, এক্সাম্পল গ্রাফটিং এর এক্সাম্পল নাই, বাট গ্রাফটিং এর মোস্ট ইম্পর্টেন্ট 2-3টা কথা আছে, দেখাচ্ছি। একটা হচ্ছে স্টক, আর একটা হচ্ছে সায়ন। স্টক কি আর সায়ন কি, এটা বোঝানোর জন্য আমি তোমাকে একটা চিত্র আঁকায় বুঝাই। সাপোজ এটা হচ্ছে তোমার বন্ধুর গাছ, যে গাছের মধ্যে ভালো আম ধরে, বন্ধুর গাছের একটা ডাল এটা। আর তোমার এটা গাছ, তোমার গাছের মধ্যে আম ধরে না দেখে তোমার ডাল ঠাল ফালাই দিছো, কিন্তু তোমার গাছ তোমার গাছের জায়গায় রাখবা। তোমার ওই বন্ধুর ডালটা তোমার নিজের গাছের ডালের মধ্যে রোপণ করবা গ্রাফটিং এর মাধ্যমে। দেখো এইখানে স্থির জিনিস কোনটা, স্থির জিনিস মানে কি, যেটা স্টকে আছে, স্টকে কোনটা আছে, তোমার গাছ না, এটা স্টক, এটা হচ্ছে স্টক। আর যেটা বিচ্ছিন্ন করে আনতেছো ওইটাকে বলবা সায়ন, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে আমি এখান থেকে দাগাই দিচ্ছি, স্টক কি, স্টক হচ্ছে যে অংশের সাথে জোড়া দেওয়া হয় যে তোমার গাছটা, আর সায়ন হচ্ছে যে অংশটুকু বিচ্ছিন্ন করা হয় ওটা হচ্ছে সায়ন, যে তোমার বন্ধুর গাছের অংশটুকু, ওটাকে বলে সায়ন। তারপর আমরা সামনে আসবো গ্রাফটিং এর সফলতা, এগুলো কিছু লাগবে না, গুটি কলমের পার্টে আসো। গুটি কলমের এক্সাম্পল লাগবে জাস্ট লেবু, আম, গোলাপ, গন্ধরাজ, এই 4টা। চোখ কলমের এক্সাম্পল বা কুড়ি কলম, কুল আর গোলাপ হচ্ছে কুল, বড়ই, গোলাপ। এটা তো মেডিকেল আসা প্রশ্ন, ম্যাট। কুল, বড়ই, গোলাপ, এটা এটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের চোখ কলমের এক্সাম্পল। জাস্ট এতটুকু মাথায় রাখলেই দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। তারপর মাইক্রো প্রোপাগেশন, এগুলা কিছু না এগুলা। তারপরে সামনের দিকে আসো, সামনের দিকে অপুংজনী পার্টে আসো। পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিসের সংজ্ঞাটা একটু কষ্ট করে দেখবা, যে যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই, এই নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি হবে এবং নিম্বক থেকে বীজে পরিণত হবে, সেটাকে বলে পার্থেনোজেনেসিস বা অপুংজনী। পার্থেনোজেনেসিস প্রক্রিয়াতে বীজহীন ফল তৈরির প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পির উদাহরণ হচ্ছে লেবু, কমলা লেবু। এই 2টা কথা মাথায় রাখতে হবে। পার্থেনোজেনেসিস 2 প্রকার হয়, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসে সাধারণত মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় এবং ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণে পরিণত হয়, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এক্সাম্পল হচ্ছে সোনো নিগাম, এভাবে পড়বা।
সোলানাম নিগ্রাম না সোনোনিগাম, আর হচ্ছে ওচুস মাচুলেটা, এই দুইটা কথা। আর যদি তুমি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস পড়ে ফেলো তাহলে বাকি যা যা থাকে ওগুলো সবাই ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। দেখো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের এটা কি, সংজ্ঞাটা কি? স্বাভাবিক মিওসিস প্রক্রিয়ার বদলে যদি মাইটোসিস প্রক্রিয়া 2n হয় তখন দেখো 2n ওয়ার্ডটা আসেই দেখে ডিপ্লয়েড, আর ওইখানে মিওসিস হচ্ছে দেখে হ্যাপ্লয়েড আসে পড়বে, কমন সেন্স। তারপরে এখানে একটা কথা আছে দেখো, এই নিকোটিনা টাবাকাম যেটা তামাক, তামাকটা অনিষিক্ত শুক্রাণু হতে ভ্রূণ তৈরি হয়। নিষেক ছাড়া শুক্রাণু হতে ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোচিং এ পরীক্ষায় আসে, সব জায়গায় আসে, আমরা যেন এটা পারি ভাইয়া। অ্যান্ড্রোজেনেসিস এর এক্সাম্পল কি? অ্যান্ড্রোজেনেসিস এর এক্সাম্পল হচ্ছে তামাক, যেটা সবাই তোমরা খাও না। তারপরে আমরা সামনে আসি কৃত্রিম পার্থেনোজেনেসিস। কৃত্রিম পার্থেনোজেনেসিস এর মধ্যে মোটামুটি কিছু লাগবে না। পার্থেনোজেনেসিস এর গুরুত্ব কি? গুরুত্ব অনেক গুরুত্ব আছে, যে তুমি একটু গুরুত্বগুলো রিডিং দিতে পারো। এই তিন চারটা পয়েন্টই আছে, 3-4টা পয়েন্ট বলতে পড়তে পারো। মেইনলি তোমার গুরুত্ব হচ্ছে, ধরে নাও একটা বিলুপ্তপ্রায় উদ্ভিদ, বিলুপ্তপ্রায় উদ্ভিদটা বন্ধার হাত থেকে রক্ষা করা যায় পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়। কারণ ধরে নাও ওটার সিরি আছে কিন্তু পোংটা নাই, তাহলে নিষেধ করতে পারতেছো না ওইভাবে, ওরকম হিসাবটা তুমি একবার রিডিং দিয়ে দিতে পারো কোন গুরুত্বগুলা কি পার্থেনোজেনেসিস। তারপর আসো অ্যাপোস্পোরি কি, অ্যাপোগ্যামি কি, অ্যাগামোস্পার্মি কি, অনেকগুলো ওয়ার্ড আগে দাগা রেখে। অ্যাপোস্পোরি, তারপর হচ্ছে অ্যাডেনিটিভ এমব্রায়োনি, তারপর হচ্ছে অ্যাপোগ্যামি, তারপরে হচ্ছে অ্যাগামোস্পার্মি, সিউডোগ্যামি। এই চারটা কথার মানে কি? এই চারটা কথার মানে আর এক্সাম্পল লাগবে। এক্সাম্পল মনে হয় 2টার আছে, সবগুলোর নাই। এখন যদি তোমার নিষেকটা, আচ্ছা এগুলা এগুলা আবার পার্থেনোজেনেসিসের আরেকটা ভাগ। যদি তোমার ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, যে কোনো দেহকোষ থেকে, যেমন যেমন ডিম্বক ত্বক নিউসেলাস, ভ্রূণথলি সৃষ্টি হয়, অর্থাৎ তোমার দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণথলির নিষেক ছাড়াই ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে বলে অ্যাগামোস্পার্মি। তুমি কিভাবে মনে রাখবা? নিষেক ছাড়াই ভ্রূণ তৈরির প্রক্রিয়া, আর এখান থেকে যে কোনো দেহকোষ থেকে সৃষ্ট, ওইটা হচ্ছে অ্যাপোস্পোরি। এক্সাম্পল হচ্ছে হায়ারিকম। আচ্ছা, তারপরে সামনের দিকে আসি। হোয়াট ইজ অ্যাডেনিটিভ এমব্রায়োনি? অ্যাডেনিটিভ এমব্রায়োনিতে পড়বো যে ত্বক বা নিউসেলাসের যে কোনো কোষ থেকে, শুধু এতটুকু দাগায় রাখবা, ত্বক বা নিউসেলাসের যে কোনো কোষ থেকে যদি তোমার নিষেক ছাড়া ভ্রূণ তৈরির প্রক্রিয়া, ওইটা হচ্ছে অ্যাডেনিটিভ এমব্রায়োনি, ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। ভ্রূণথলি গঠন ছাড়া, এই ভ্রূণথলি গঠন ছাড়া ওয়ার্ডটুকু মার্ক করতে হবে। অ্যাপোগ্যামি পার্টে, অ্যাপোগ্যামিতে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ, মেইনলি তো ডিম্বাণুর মধ্যেই নিষেক হয়। এখন ডিম্বাণু ছাড়া যে অন্যান্য কোষ থাকবে, সহকারী কোষ, প্রতিবাদ কোষ, ভ্রূণথলির অন্যান্য কোষ, প্রতিবাদ কোষ থেকে তোমার যদি কোনো ধরনের নিষেক হয় সেটাকে বলে অ্যাপোগ্যামি। দেখো গ্যামি আছে না, গ্যামি থেকে মনে করবা যে হচ্ছে গর্ভযন্ত্র, মনে করবা আর কি গর্ভযন্ত্র। সো গর্ভযন্ত্রের মধ্যে যে ডিম্বাণুটা আছে, ডিম্বাণুটা বাদ দিয়া বাকি যা যা আছে ওইটা দিয়ে যদি নিষেক হয় সেটা আসবে অ্যাপোগ্যামি। অ্যাগামোস্পার্মি পার্টে, অ্যাগামোস্পার্মিতে স্পার্মি মানে যদি ডিম্বাণু ভ্রূণথলি এবং ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া, মানে ডিম্বাণু ভ্রূণথলি বা ডিম্বকের অন্যান্য কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে বলা হয় অ্যাগামোস্পার্মি। এটা বেশি ইম্পর্টেন্ট না, তুমি যদি বাকিগুলো পড়ো তাহলে এটা আসলে এমনি পারবা অপশন টেস্ট করে করে, এটা ইম্পর্টেন্ট না। এখানে একটা এক্সাম্পল ছিল এলিয়াম, কিসের এক্সাম্পল? অ্যাপোগেমির এক্সাম্পল এলিয়াম, মানে গর্ভযন্ত্রের ভিতরে ডিম্বাণু ছাড়া অন্য অন্য ভ্রূণথলি অন্য কোষ থেকে, এইটাই মেইনলি ইম্পর্টেন্ট। অ্যাপোগেমিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাপোগেমিটা পড়বা, অ্যাডেনিটিভ এমব্রায়োনিটা পড়বা, আর এখান থেকে অ্যাপোস্পোরিটা পড়বা। অ্যাপোস্পোরি তো বললামই। আচ্ছা, তারপর হচ্ছে সিউডোগ্যামি কি? অনুপ্রেরণা সৃষ্টির জন্য, এরকম একটা লাইন আছে, শুধু এতটুকু মাথায় রাখলেই হবে। অনুপ্রেরণা সৃষ্টির জন্য দাগাই দেবা সিউডোগ্যামি। তারপরে পার্থেনোজেনেসিস, যৌন প্রজননের মধ্যে পার্থক্য, এগুলো একটু পার্থক্যটা একবার দেখবা। এখানে 2-3টা কথা আছে, যে টিউবার বা শামুক মানে শালুক সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে শাপলা আর পদ্ম। তারপর জাতীয় বৃক্ষ আম, এগুলা তো জানোই। এখানে আর কিছু নাই। কৃত্রিম প্রজননের মধ্যে এখান থেকে আর বিস্তারিত খুব একটা কিছু নাই, আহামরি আহামরি কিছু নাই। শুধু একটা ওয়ার্ড আছে, ইমাস্কুলেশন। হোয়াট ইজ ইমাস্কুলেশন? ইমাস্কুলেশন মানে পুংকেশরটাকে কেটে ফেলা, সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। এতটুকু পড়বা। পুংকেশর কেন কেন কেটে ফেলতে হবে? কারণ একটা উভয়লিঙ্গ উদ্ভিদের মধ্যে, ধরো একটা উভয়লিঙ্গ উদ্ভিদ আছে, উভয়লিঙ্গ উদ্ভিদের মধ্যে তোমার যদি প্রজনন হয় অথবা তোমার পরাগায়ন হয়, উভয়লিঙ্গ উদ্ভিদ মানে একই উদ্ভিদের মধ্যে একটা পরাগরেণু আছে, স্ত্রীরেণু আছে, যদি ওইখানে তোমার মিলন হয়ে যায়, অথবা মিলন মানে কি নিষেক হয়ে যায়, অথবা পরাগায়ন হয়ে যায়, তাহলে ওই ফলটা ভালো হয় না, নর্মালি ভালো হয় না। যদি ভালো না হয়ে আমি আরো অন্য একটা পুংগ্যামেট আইনা ওইখানে আমি নিষেক করতে চাচ্ছি, তাহলে সেটা হবে আলটিমেটলি ভালো।
যার কারণে ইমাস্কুলেশন যদি করে দিই, মানে পুংকেশরটা যদি কেটে ফেলা হয়, তাহলে বাইরে থেকে পরাগরেণুটা আসবে, বাইরে থেকে পরাগরেণু এসে তোমার উদ্ভিদের মধ্যে ভালো ফলন হবে। এটাই, এটার জন্য ইমাস্কুলেশন মেইনলি করা হয়। আর ইমাস্কুলেশনের এখানে কয়েকটা সতর্কতাও আছে, সংকরণের সতর্কতা, যেটা হচ্ছে ইমাস্কুলেশনের সময় একটি পুংকেশরের জন্য না থেকে যায়, এটা একটু দেখতে হবে। তারপরে কৃত্রিম প্রজননের ভূমিকা, এগুলা বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে কোচিং এ যে কয়টা এমসিকিউ আসে, আমরা মেইনলি এইরকম প্রশ্ন করি যে IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা অবস্থিত কোথায়? ফিলিপাইন্সে অবস্থিত। তারপরে BRRI, এটা অবস্থিত কোথায়? এটা নর্মালি এই টাইপের প্রশ্নগুলো করি। একটু দেখো তো, কেউ একটু জানো তো কমেন্টে BRRI কোথায় অবস্থিত? যারা ফেসবুক থেকে দেখবা তারাও জানাও, যারা ইউটিউব থেকে দেখবা তারাও জানাও। তারপর এখান থেকে আর কেউ যদি না জানো তাহলে গুগলে সার্চ দাও। এখান থেকে আর মোটামুটি কিছু নাই আমাদের। এখান থেকে একটা মেডিকেল একটা প্রশ্ন আসছিল যে সংকরায়নের মাধ্যমে কোন ধরনের উদ্ভিদ তৈরি করা যায়? আলু, ভুট্টা, স্ট্রবেরি নাকি আম? তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু এখানে স্ট্রবেরি হয়, মানে ওরকম আর কি। বা কিভাবে কোন ধরনের উদ্ভিদ তৈরি করা যায়, মানে তুমি দেখলেই বুঝতে পারবা যে, মানে কোশ্চেনের অ্যান্সার মধ্যে অ্যান্সার দেখলেই বুঝতে পারবা যে এটার অ্যান্সার কি। তাহলে মোটামুটি আজকে আমি যতটুকু পড়াইলাম ততটুকু পিডিএফটা আমাদের ফেসবুক, মানে আমাদের ফেসবুক পেজের মধ্যে নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তুমি যতটুকু দেখালাম অতটুকু আগে পড়ো, তারপরে বইয়ের এমসিকিউ গুলো পড়বা, আজিবুস স্যারের বইয়ের এমসিকিউ গুলো পড়বা, তাহলে তোমার হয়ে যাবে। দেখো এখন তোমার যে সিচুয়েশনটা আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে তোমার ওরকম সিরিয়াস হতে হবে। আমি যতটুকু দাগাই দিলাম অতটুকু মিনিমাম তোমার অতটুকু পড়তে হবেই। অতটুকু পড়ার পরে তারপরে তোমার বইয়ের এমসিকিউটা পড়ার পরে তোমার যদি তারপরে টাইম থাকে, তারপরে আরেকটু বইতে তুমি নিজের মতো করে একটু রিডিং দিতে পারো, একটু তাকাইতে পারো, অথবা আরো কয়েকটা এমসিকিউ সলভ করতে পারো, অথবা কোচিং এর পরীক্ষা দিতে পারো। পরীক্ষা দিয়ে দিয়েও কিন্তু জানা যায় যে বইয়ের কোন পার্ট থেকে প্রশ্নগুলো করছে, কোথা থেকে প্রশ্নগুলো হয়েছে। সো আমরা যদি ওগুলাও জানি, যে কোচিং এর পরীক্ষা দিয়ে দিয়েও যদি অ্যানালাইসিস করে করে পড়ি বা বইটা খুলে খুলে পড়ি, এমন একটা টার্গেট রাখবা যে পরীক্ষা দিয়ে দিয়ে বই খুলবা, নট বই পড়ে পড়ে পরীক্ষা দেবা। তাহলে তাহলে তোমার নলেজ আরো বাড়বে বা তোমার আরো প্র্যাকটিসটা আরো বাড়বে। দেখো একটা জিনিস তুমি চিন্তা করো, বা একটা সিনারি চিন্তা করো যে এমন একটা সিনারি যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে জাস্ট একটা মার্কের জন্য চান্স পাও নাই। এক মার্কের জন্য চান্স পাও নাই, কেন পাও নাই? ধরে নাও সাপোজ একটা ইংলিশ পারো নাই, দেখে কি ইংলিশ পারো নাই, সাপোজ তুমি একটা স্পেলিং পারো নাই, ওই স্পেলিংটা আবার ইজি স্পেলিং এ ছিল, বিগত বছরের BCS অথবা বিগত বছরের ভার্সিটিতে থেকে আসে একটা ইংলিশের একটা স্পেলিং ছিল। তুমি যদি ধরে নাও আজকের দিনটা তুমি নষ্ট করছো, টোটালি আজকের টোটাল 24 ঘন্টার মধ্যে পড়ার মতো টাইম ছিল তোমার 8 ঘন্টা, 8 ঘন্টায় নষ্ট করছো। তাহলে তোমার কাছে তুমি ও পরীক্ষা, মানে তোমার রেজাল্ট দেওয়ার পরে, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে তোমার কাছে এটা মনে হবে যে ওই 8 ঘন্টা যেদিন নষ্ট করছিল, মানে আজকের দিনটা যে নষ্ট করছিল, ওই আজকের দিনটা যদি নষ্ট না করে ওই স্পেলিং গুলো দেখে ফেলতাম, অথবা স্পেলিং তো আমি উদাহরণের জন্য বললাম, অথবা অন্য একটা এমসিকিউ যেটা সহজ এমসিকিউ তুমি ভুল করে আসছো, যে 1 মার্কের জন্য তোমার চান্স হয় নাই, অথবা ওই 1 মার্ক পাইলে তো 1.25 মার্ক পারা হয়ে যেত যদি এটা ভুল করে আসো। সো আমার কথা আশা করি ধরতে পারছো যে তুমি যদি এটা মানে ইন্ডিকেট করো যে, বা পরীক্ষার মানে এটা যদি তুমি রিয়েলাইজ করো জাস্ট যে তোমার একটা দিন নষ্ট করা মানে একটা মার্ক নষ্ট করা, আর একটা মার্ক নষ্ট করা মানে তোমার ওই একটা চান্স নষ্ট করা, বা পুরা একটা বছর নষ্ট করা, তাহলে তুমি এটা যদি বুঝতে পারো তাহলেই তুমি আসলে ভাগ্যবান। কারণ তুমি বুঝতে পারতো অ্যাটলিস্ট, বুঝে এখন কাজে নামতে হবে, পড়ায় নামতে হবে। আজকে একটু ভাইয়া একটু অসুস্থ, মানে গলায় একটু সমস্যা, তারপরেও ক্লাসটা নিলাম। যতটুকু উপকার লাগছে ততটুকুই আশা করা যায় যে তুমি মানে ইউটিলাইজ করবা। আজকে এই পর্যন্তই রাখি। কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নাই। আর আমাদের কিন্তু মেডিকেল এক্সাম লাস্ট চলতেছে, ম্যাথ পারফরমেন্স বাংলা ভার্সন এন্ড ইংলিশ ভার্সনের জন্য। ইংলিশ ভার্সন এটা 7 তারিখ থেকে শুরু হবে, আর বাংলা ভার্সন এটা অলরেডি রানিং। তুমি যখনই ভর্তি হও না কেন সবগুলো পরীক্ষা দিতে পারবা। আর এটা আমি অ্যাসুরেন্স দিচ্ছি, আমাদের যে এক্সাম ব্যাচের কোয়ালিটি, এটা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের কোয়ালিটির সমান হবে না, এর থেকে আরো উপরের লেভেলেরই কোয়ালিটি হবে। বিশ্বাস না হলে ভর্তি হও, ভর্তি হয়ে পরীক্ষাগুলো দাও, দেওয়ার পরে ভালো না লাগলে আবার মানি ব্যাক চাইও, কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্ত রাখি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।